Okay. Hello. This is lecture number 4 of Unit 10, Hello Alkenes and Hello Arenes. Okay. আমার নাম শুভদীপ মন্ডল and আমি একজন PhD স্টুডেন্ট ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি আইআইটি কানপুরে। Okay, লাস্ট লাস্ট লেকচারে আমরা আমরা জাস্ট শেষ করেছিলাম যে কি করে প্রিপারেশন অফ বিভিন্ন হ্যালো অ্যালকেনস এবং হ্যালো হ্যালো অ্যারিন কম্পাউন্ডস কে কি করে প্রিপেয়ার করা হয় বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন থেকে। তার মধ্যে কিছু নেম রিয়াকশনও ছিল, যেরকম ফ্রেঙ্কেনস্টাইন রিয়াকশন। সেটা হচ্ছে কি করে কোনো অ্যালকিল হ্যালাইড থেকে, মানে Rx থেকে, যেখানে এক্স হচ্ছে ক্লোরিন বা ব্রোমিন, সেখান থেকে আমি কি করে অ্যালকিল আয়োডাইড তৈরি করতে পারবো। সেটা কি করে করি আমরা সোডিয়াম আয়োডাইড সল্ট ইউজ করে, সেটা জাস্ট আই মাইনাস আয়ন এই অ্যালকিল গ্রুপকে অ্যাটাক করে এবং এক্স মাইনাস রিপ্লেস হয়ে যায়। তো বেসিক্যালি এটা ফ্রেঙ্কেনস্টাইন রিয়াকশন। দেন অ্যালকিল ফ্লুরাইড আমরা কি করে তৈরি করতে পারবো, তার জন্য আমরা কোনো অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল ব্রোমাইড থেকে আমরা যদি মেটালিক ফ্লুরাইডের প্রেজেন্সে যদি হিট করি। মেটালিক ফ্লুরাইড মানে কি, এজিএফ মানে সিলভার ফ্লুরাইড, বা মার্কারি ফ্লুরাইড, মার্কিউরাস ফ্লুরাইড, Hg2F2। তো এগুলো হচ্ছে মেটালিক ফ্লুরাইড। তো মেটালিক ফ্লুরাইডের প্রেজেন্সে আমরা যদি হিট করি, তাহলে এফ মাইনাস এই এক্স কে রিপ্লেস করে দেবে, দিয়ে সেখান থেকে আমি অ্যালকিল ফ্লুরাইড তৈরি করতে পারবো। তো এটা হচ্ছে সুয়ার্স রিয়াকশন। দেন তারপর আমরা মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমরা ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে কোনো অ্যালকিন, মানে যদি কার্বন কার্বন ডবল বন্ড থাকে, তো সেখানে আমি যদি কোনো HBr বা HCl, মানে কোনো অ্যাকুয়াস অ্যাসিড আমরা যদি অ্যাড করি, হ্যালোজেন অ্যাসিড যদি অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন এবং হ্যালোজেন অ্যাটমটা কার্বন কার্বন ডবল বন্ডের কোন কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত হবে এবং কোন কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে, সেইটা বেসিক্যালি আমরা মার্কনিকভ এবং অ্যান্টি মার্কনিকভ রুল এখান থেকে ডিসাইড হবে। ওকে, মানে মার্কনিকভ রুল কি ছিল? মার্কনিকভ রুল ছিল যে যদি আমরা কোনো অ্যালকিনকে যদি জাস্ট অ্যাকুয়াস অ্যাসিড, মানে অ্যাকুয়াস HCl বা HBr বা HI এর প্রেজেন্সে রাখি, তাহলে সেটা মার্কনিকভ রুলস অনুযায়ী হ্যালোজেন অ্যাটমটা যেখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি সেই কার্বনের সাথে যুক্ত হবে। এটা হচ্ছে মার্কনিকভ রিয়াকশন এবং সেটা মেজর প্রোডাক্ট দেবে। বাট এটাই, এই রিয়াকশনটাই যদি আমি ইন প্রেজেন্স অফ পারক্সাইড করি, পারক্সাইড মানে যেখানে ও ও বন্ড আছে, এটা হচ্ছে পারক্স বন্ড। তো একটা সিম্পল পারক্সাইড হচ্ছে যেমন H2O। তো এই পারক্সাইডের ক্ষেত্রে এই যে ও ও বন্ডটা আছে না, সেটা কিন্তু অনেকটা উইক বন্ড। কেন? কারণ এই অক্সিজেনের লোন পেয়ার আছে, পাশাপাশি অক্সিজেনের লোন পেয়ারের মধ্যে রিপালশন হয়ে থাকে। তো এই লোন পেয়ার রিপালশনের ফলে এই অক্সিজেন অক্সিজেন বন্ডটা অনেক উইক হয়ে পড়ে। তার ফলে এটা ব্রেক করে দুটো অক্সিজেন র্যাডিক্যাল তৈরি করে, মানে OH র্যাডিক্যাল বা OR র্যাডিক্যাল। এবং র্যাডিক্যাল খুব রিঅ্যাক্টিভ স্পিসিস হয়। তো ইন প্রেজেন্স অফ পারক্সাইড আমরা ওই একই রিয়াকশন যদি HCl HBr এর প্রেজেন্সে করি, তাহলে সেটা র্যাডিক্যাল পাথওয়েজ এর মাধ্যমে যায়, মানে কমপ্লিটলি একটা নতুন পাথওয়েজ এর মাধ্যমে এখন রিয়াকশনটা যাচ্ছে। সরি। তো সেক্ষেত্রে হ্যালোজেন অ্যাটমটা যেখানে র্যাডিক্যালের স্টেবিলিটি বেশি, সেখানে আহ, মানে যেখানে হাইড্রোজেনের স্টেবিলিটি বেশি সেখানে, সরি, যেখানে হাইড্রোজেন অ্যাটমটা যেখানে র্যাডিক্যাল স্টেবিলিটি বেশি সেখানে অ্যাড হবে। তো সেটা মেজর প্রোডাক্ট দেবে এবং এটা অ্যান্টি মার্কনিকভ রুল থেকে হয়ে থাকে, রুল অনুসারে হয়ে থাকে। তো আজ আমরা বেসিক্যালি করবো তাদের বিভিন্ন যে হ্যালো অ্যালকেন কম্পাউন্ডস বা অ্যালকিল হ্যালাইড কম্পাউন্ড, তাদের ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টি, তো বেসিক্যালি ফিজিক্যাল ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে অ্যালকিল হ্যালাইড যখন পিওর অবস্থায় থাকে তখন সেটা কালারলেস হয় বেসিক্যালি। বাট ব্রোমাইড এবং আয়োডাইড, তাদেরকে আমি যখন লাইটের প্রেজেন্সে যদি এক্সপোজ করি, মানে ব্রোমাইড এবং আয়োডাইড কম্পাউন্ডকে আমি যদি এক্সপোজ উইথ লাইট করি, তাহলে সেটা কালার ডেভেলপ করে। ওকে, তো ফার্স্ট প্রপার্টি হচ্ছে, এটা হচ্ছে কালারলেস। বেসিক্যালি এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড হোয়েন পিওর, বাট হচ্ছে ব্রোমাইড RBr অথবা যে আয়োডাইড RI, সেটা হচ্ছে ডেভেলপ হোয়েন এক্সপোজড টু লাইট। ওকে, তো এটা হচ্ছে কালার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাদের মেল্টিং বা বয়লিং পয়েন্ট। তো মেল্টিং বা বয়লিং পয়েন্ট মানে হচ্ছে যে টেম্পারেচারে আমি কোন একটা কম্পাউন্ড মেল্ট করবে, বা যে টেম্পারেচার কোন একটা কম্পাউন্ড বয়েল করতে শুরু করে, সেটাই তার মেল্টিং বা বয়লিং পয়েন্ট বা বয়লিং টেম্পারেচার। এখন বেসিক্যালি মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, ইথাইল ক্লোরাইড বা
এগুলো হচ্ছে রুম টেম্পারেচারে তারা হচ্ছে গ্যাসিয়াস। ওকে, বাট হায়ার মেম্বার্স হচ্ছে লিকুইডস বা সলিড। কেন? কারণ এটা খুব সিম্পল রিজন আছে। যেমন আমরা যদি বলি মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, এগুলো হচ্ছে গ্যাসিয়াস অ্যাট রুম টেম্পারেচার। বাট হায়ার মেম্বার্স মানে হচ্ছে যাদের ক্ষেত্রে এই যে আর গ্রুপ, এই যে মিথাইল বা ইথাইল, এই যে আর গ্রুপ, এই আর গ্রুপটা যাদের ক্ষেত্রে অনেকটা বাল্কি, মানে হচ্ছে প্রোপাইল, বিউটাইল ইত্যাদি। ওকে, হায়ার মেম্বার্স গুলো কিন্তু হচ্ছে তারা লিকুইড অর সলিড। ওকে, কেন হয়? কারণ যত আমি কার্বন অ্যাটম বাড়াবো, মানে নাম্বার অফ কার্বন অ্যাটমস যত আমি বাড়াবো, চেইন লেন্থ যত বাড়াবো, তো তাদের কম্পাউন্ড গুলো, তাদের দুটো মলিকুলের মধ্যে তখন ভ্যান্ডারওয়াল ইন্টারাকশন বা ডিসপারশন ইন্টারাকশন তত বেশি বাড়তে থাকে। তার ফলে ইন্টারমলিকুলার ইন্টারাকশন বা অ্যাট্রাকশন যখন বাড়তে থাকে, তখন কি হয়, মলিকুলগুলো একে অপরের সাথে অনেক আহ, মানে অনেক ভালোভাবে নিজেদের মধ্যে অ্যাট্রাক্ট হয়ে আছে। তো তাদেরকে তো তার মানে কি, সেটা এখন লিকুইড স্টেটে আছে। বা যদি ইন্টারাকশন আরো বেশি হয়, তাহলে সেটা সলিড স্টেটে পৌঁছে যাবে। ওকে, এই জন্যই আমরা বলি যে হায়ার মেম্বার্স গুলো তারা মোস্ট প্রবাবলি লিকুইড এবং সলিড হয়, বাট যে আর্লিয়ার মেম্বার্স যেরকম মিথাইল ক্লোরাইড বা ইথাইল ক্লোরাইড, তারা গ্যাসিয়াস অ্যাট রুম টেম্পারেচারে হয়ে থাকে। ওকে, সরি। আর ইন জেনারেল যে অ্যালকিল, যে হ্যালোজেন কম্পাউন্ড, সেগুলো হচ্ছে ইন জেনারেল তারা হচ্ছে পোলার কম্পাউন্ড। মানে যদি আমি আর এক্স কে দেখি, তো এটা হচ্ছে ডেল্টা পজিটিভ এবং এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, তাই তো? তো এই যে বন্ডটা সেটা হচ্ছে পোলারাইজড। কারণ কি, এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই ইলেকট্রোনেগেটিভিটি এক্স এর বেশি থাকার জন্য সেই আর এক্স বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটাকে নিজের দিকে টেনে রাখছে। তার ফলে এই হ্যালোজেন অ্যাটমটা একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ গেইন করছে এবং কার্বন অ্যাটমটা পার্শিয়াল পজিটিভ চার্জ গেইন করছে। তার ফলে আর এক্স বন্ডটা জেনারেলি হচ্ছে পোলার। তার ফলে হ্যালোজেন যে কম্পাউন্ডস তাদের মধ্যে এইটা পোলার হওয়ার জন্য তাদের মধ্যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন বা ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন বাড়তে থাকে। যখন আমি এই মানে তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, মানে হ্যালোজেন কম্পাউন্ডের মধ্যে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন, সেটা মেনলি কি হয়, ডাইপোল ডাইপোল আর হচ্ছে ভ্যান্ডারওয়ালস। আর এই যে কোনো একটা কম্পাউন্ডের মেল্টিং বা বয়েলিং টেম্পারেচার কত হবে, সেটা মেনলি ডিপেন্ড করে তার ইন্টারমলিকুলার ইন্টারাকশনের উপর। মানে মলিকুল গুলো কিভাবে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে তার মেল্টিং টেম্পারেচার বা বয়েলিং টেম্পারেচার কিরকম হবে। এবার এই যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, তো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন কি জিনিস? যে ধরা যাক কোনো একটা ডাইপোল আছে, মলিকুল তো একটা ডাইপোলের মতো কাজ করবে। তো এটা ধরা যাক প্লাস এবং এটা মাইনাস, এবং এটা হচ্ছে আরেকটা ডাইপোল বা আরেকটা মলিকুল ধরা যাক। ওকে, তো সেক্ষেত্রে ধরা যাক এটা প্লাস এবং এটা মাইনাস। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এই যে নেগেটিভ এন্ড অফ দিস ডাইপোল আর এই পজিটিভ এন্ড অফ দিস ডাইপোল, এরা দুজনে অ্যাট্রাক্ট করছে, অ্যাট্রাকটিভ ইন্টারাকশনে আছে। তো সিমিলারলি এটা পজিটিভ এন্ডটা নেগেটিভ এন্ডের সাথে অ্যাট্রাকটিভ ইন্টারাকশনে আছে। তো এটাকেই আমরা বলি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। ওকে, আর ভ্যান্ডারওয়াল ইন্টারাকশন হচ্ছে যে ধরা যাক দুটো মলিকুল আছে, স্ফেরিক্যাল মলিকুল আমি ধরে নিচ্ছি। তো এদের দুজনের মধ্যে ইনস্ট্যান্টিনিয়াস ইন্টারাকশন হয়। এর ইলেকট্রন এটার এটার নেগেটিভ এন্ড এটার পজিটিভ এন্ডের সাথে অ্যাট্রাক্ট করবে, এবং এটার পজিটিভ এন্ড অপরটা নেগেটিভ এন্ডের সাথে অ্যাট্রাক্ট করবে। তো এটা হচ্ছে ভ্যান্ডারওয়াল ইন্টারাকশন বেসিক্যালি। তো এবার মোলার মাস কোন, মানে হ্যালোজেন ডেরিভেটিভের, মানে হ্যালোজেন কম্পাউন্ড গুলোর মোলার মাস আমি যত বাড়াবো, তাদের মধ্যে এই ভ্যান্ডারওয়াল ইন্টারাকশনটা তত বেশি বাড়বে। তো এই অ্যাট্রাকটিভ ইন্টারাকশন বাড়ার ফলে তাদের বয়েলিং টেম্পারেচারটা বা মেল্টিং টেম্পারেচারটাও বাড়বে। ওকে, কারণ নিজেদের মধ্যে তখন অনেক বেশি স্ট্রংলি অ্যাট্রাক্টের অবস্থায় থাকবে। তাই হায়ার মোলার মাস যুক্ত হ্যালোজেন কম্পাউন্ডের বয়েলিং টেম্পারেচার বা মেল্টিং টেম্পারেচারটা অনেকটা বেশি কম্পেয়ার টু দেয়ার পেরেন্ট হাইড্রোকার্বন, মানে যেখান থেকে আমি হ্যালোজেন কম্পাউন্ডটা তৈরি করছি তাদের কম্পারিজনে। তো এজন্যই হচ্ছে যে বয়েলিং পয়েন্টস অফ ক্লোরাইডস, ব্রোমাইডস অ্যান্ড আয়োডাইডস আর হায়ার দেন দেয়ার পেরেন্ট or than their hydrocarbon of comparable mass. ওকে, তো যত মোলার মাসটা বাড়ছে, তত তাদের মোলার মাসটা বাড়ছে মানে কি, তারা সাইজে বাল্কিয়ার হচ্ছে, তার ফলে তাদের
ইলেকট্রন নাম্বারটা বাড়ছে, তার ফলে তাদের ভ্যান ডার ওয়াল ইন্টারাকশনটা বাড়ছে। তো ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন একটা অ্যাট্রাকটিভ ইন্টারাকশন হওয়ার জন্য তার ফলে তাদের বয়লিং টেম্পারেচার বা মেল্টিং টেম্পারেচারটা বাড়ছে। ওকে, এর জন্য তাদের আমি যদি বয়লিং পয়েন্টস যদি কম্পেয়ার করি, তো বয়লিং পয়েন্টস অফ অ্যালকিল হ্যালাইডস আমরা যদি কম্পেয়ার করি, তাহলে সেটা হবে আর আই এর সব থেকে বেশি হয়, তারপর আর বিআর, তারপর আর ক্লোরাইড, তারপর আর এফ। কারণ কি? কারণ আয়োডিনের মোলার মাসটা সব থেকে বেশি আর ফ্লুরিনের মোলার মাসটা সব থেকে কম। তো মোলার মাস বেশি মানে তাদের নাম্বার অফ ইলেকট্রনটা বেশি, তাদের ডিসপারসিভ নেচারটা বেশি, মানে হচ্ছে সেটা অনেকটা ইজিলি পোলারাইজেবল। সরি, পোলারাইজেবল মানে তার জন্য এই ডিসপারসিভ মানে এটা অনেকটা সাইজে বাল্কি হওয়ার জন্য এবং ব্যাপারটা পোলারাইজেবল হওয়ার জন্য তাদের ভ্যান্ডারওয়াল দুটো মলিকুলের মধ্যে, দুটো অ্যালকিল আয়োডাইড মলিকুলের মধ্যে ভ্যান্ডারওয়াল ইন্টারাকশনটা অনেকটা বেশি। তো তার ফলে তাদের বয়লিং টেম্পারেচার বা মেল্টিং টেম্পারেচারটা অনেকটা বেশি হয়, বা বয়লিং এর ক্ষেত্রে বয়লিং পয়েন্টস, কারণ এটা হচ্ছে লিকুইড, তার জন্য এদেরকে বয়লিং পয়েন্টস আমরা বলবো। তাতে বয়লিং পয়েন্টসটা অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এরকম অর্ডার ফলো করে: অ্যালকিল আয়োডাইডের বেশি, তারপর অ্যালকিল ব্রোমাইড, তারপর অ্যালকিল ক্লোরাইড, তারপর অ্যালকিল ফ্লুরাইড। ওকে, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যদি আমরা কোনো হ্যালোজেন কম্পাউন্ড গুলোর মানে হ্যালো অ্যালকেন কম্পাউন্ড গুলোর আহ, যদি কার্বনের যদি ব্রাঞ্চিং মানে সেম সেম নাম্বার অফ কার্বন অ্যাটম, বাট আমি যদি তাদের ব্রাঞ্চিংটা ইনক্রিজ করি, মানে ধরা যাক প্রথম আমি লিনিয়ার চেন কার্বন হ্যালোজেন কম্পাউন্ড দিয়ে স্টার্ট করলাম, তারপর কার্বন নাম্বার অফ কার্বন অ্যাটমসটাকে আমি ফিক্স রেখে তাদের ব্রাঞ্চিংটাকে আমি যদি বাড়াই, তাহলে তাদের বয়েলিং টেম্পারেচারটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। ওকে, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট রিজন আছে। তো আমরা যদি দেখি যে CH3, CH2, CH2, CH2Br, তার সাথে এটা হচ্ছে CH3, CH2, CHBr, CH3, এবং এটা যদি CH3, CBr, CH3, CH3, তো এই তিনটে কম্পাউন্ড নিলাম। তো তিনটে কম্পাউন্ডের মধ্যে আমি জাস্ট বয়লিং পয়েন্টের কম্পারিজন করব। ওকে, তো এর বয়লিং টেম্পারেচার হচ্ছে 375 কেলভিন, এর বয়লিং টেম্পারেচার হচ্ছে 364 কেলভিন, এবং এর বয়লিং টেম্পারেচার হচ্ছে 346 কেলভিন। ওকে, তো প্রথমে কি নিচ্ছি? প্রথমে আমি লিনিয়ার চেন হ্যালোজেন কম্পাউন্ড, মানে এটা হচ্ছে বিউটাইল ব্রোমাইড, তাই তো, মানে হচ্ছে চারটে কার্বন আছে, চারটে কার্বন এবং লিনিয়ারলি আছে, এটা লিনিয়ার চেন একটা। দেন সেকেন্ড কম্পাউন্ডটাতে আমি কি করলাম যে কার্বন নাম্বার অফ কার্বন অ্যাটমস কিন্তু সেম, মানে এটা কিন্তু এখানেও কিন্তু চারটে কার্বন আছে, নাম্বার অফ কার্বন অ্যাটম সেম রেখে আমি কিন্তু এখানে ব্রাঞ্চিংটা বাড়িয়েছি, মানে এটা যেহেতু চারটে কার্বন লিনিয়ারলি ছিল, এখানে কিন্তু একটা ব্রাঞ্চিং আছে, তাই তো, মানে এখানে যে CH3টা, তো এটা একটা ব্রাঞ্চিং, মানে এই একই কার্বনের সাথে এখানে ব্রোমিনটা আছে এবং এখানে CH3টা আছে। ওকে, দেন নেক্সট থার্ড কম্পাউন্ডে আমি ব্রাঞ্চিংটা আরো ইনক্রিজ করেছি, কি করে, যে একটা কার্বনের সাথে তিনটে CH3 গ্রুপ এভাবে ব্রাঞ্চড হয়ে আছে। ওকে, মানে এটা অনেকটা কি, অনেকটা স্ফেরিক্যাল নেচার ধারণ করে, তাই তো, মানে আমি যদি ইমাজিন করি যে প্রথমে লিনিয়ার চেন একটা কম্পাউন্ড আছে, মানে সেটা যদি একটা ফ্ল্যাট আমি যদি ইমাজিন করি, একটা লাইনের মতো যদি ইমাজিন করি, দেন সেকেন্ড কম্পাউন্ডটাতে কি হলো, সেকেন্ড কম্পাউন্ডটাতে একটা মাত্র ছোট ব্রাঞ্চিং হলো, মানে সেটা লিনিয়ার থেকে একটু ডেভিয়েট করেছে। নাও থার্ড কম্পাউন্ডে একই কার্বনের সাথে তিনটে মিথাইল গ্রুপ আছে, তার মানে এটা অনেকটা সে স্ফেরিক্যাল নেচার ধারণ করেছে। আমরা এটা ইমাজিন করতে পারবো যে এখানে একটা CH3 গ্রুপ, এখানে CH3 গ্রুপ, এখানে CH3 গ্রুপ, তো এটা একটা স্ফেরিক্যাল নেচার ধারণ করেছে। ওকে, তো দেখা যাচ্ছে যে যত আমি ব্রাঞ্চিং ইনক্রিজ করছি, তার যে বয়লিং টেম্পারেচারটা সেটা ধীরে ধীরে ডিক্রিজ করছে, মানে প্রথমে 375 কেলভিন ছিল, সেখান থেকে 364 কেলভিন, এবং সেখান থেকে 346 কেলভিন। এটা রিজনটা কি, যে যখন কম্পাউন্ডটা লিনিয়ার চেনে ছিল, লিনিয়ার মানে কি, তার যে সারফেসটা অনেকটা বেশি, মানে অনেকটা বেশি অ্যাক্সেসেবল। যখন এটা লিনিয়ার অবস্থায় ছিল, তার সারফেসটা অনেকটা বেশি অ্যাক্সেসেবল, মানে সেটা তো খালি অবস্থায় পড়ে আছে, তো লিনিয়ার চেন, তো তার সারফেসটা অনেকটা বেশি এবং অনেকটা বেশি অ্যাক্সেসেবল। তার ফলে আরেকটা লিনিয়ার মলিকুল তার সাথে যদি ইন্টারঅ্যাক্ট করে, তাহলে যেহেতু তার সারফেসটা অনেকটা বেশি অ্যাক্সেসেবল, তার জন্য মানে রিয়াক্টিভ সারফেসটা অনেকটা বেশি,
তার ফলে তাদের মধ্যে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন বা ডিসপারশন ইন্টারাকশনটা অনেকটা বেশি। বাট যখনই আমি সেই লিনিয়ার চেন থেকে ডেভিয়েট করে তাকে ব্রাঞ্চিং করে দিলাম, তাহলে ধীরে ধীরে তার ওই যে সারফেসটা সেটা ধীরে ধীরে কমতে থাকছে। মানে অত রিঅ্যাক্টিভ সারফেসটা ধীরে ধীরে কমছে। মানে এই একটা মলিকুলের সাথে যদি আরেকটা মলিকুলকে ব্রাঞ্চড মলিকুলকে নিয়ে আসি, তাদের মধ্যে খুব কম কম সারফেস, মানে খুব স্লাইড, মানে খুব কম ফ্র্যাকশন অফ সারফেস তাদের দুজনের মধ্যে ইন্টারাকশনে থাকবে। তার ফলে ওই ভ্যান ডার ওয়াল ইন্টারাকশনটা ব্রাঞ্চড মলিকুলের সাথে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশনটা অনেকটা কমে যায়, ইন্টারাকশন স্ট্রেংথটা। তো যেহেতু ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন স্ট্রেংথ অনেকটা কমে যাচ্ছে, তার জন্য তার বয়লিং টেম্পারেচারটা কিন্তু ডিক্রিজ করছে। ওকে, মানে এটা আমরা এভাবে দেখতে পারি যে এটা প্রথমে ছিল CH3, CH2, CH2, Br। এর সাথে যদি আমি আর একটা লিনিয়ার চেনের ইন্টারাকশন দেখি, মানে প্রথমে এরকম, এটা লিনিয়ার, এটাও লিনিয়ার, তো এদের মধ্যে যে ইন্টারাকশনটা, এটা রিঅ্যাক্টিভ সারফেসটা অনেকটা বেশি, মানে ইন্টারাকশন স্ট্রেংথটা অনেকটা বেশি। ওকে, তো ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন স্ট্রেংথ এটা হচ্ছে হাই। বা এটাকে যদি এখন আমি ব্রাঞ্চড করে দিই, এটা একটা মলিকুল আছে আর CH3। তো এখন এই যে দুটো মলিকুলের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, এটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, দুটো মলিকুলের মধ্যে যে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশনের জন্য যে রিঅ্যাক্টিভ সারফেসটা পাবে, সেটা অনেকটা কম অ্যাক্সেসিবল, মানে এইখানেই জাস্ট ইন্টারাকশনটা হচ্ছে। তাই তো, মানে এর যে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশনের জন্য রিঅ্যাক্টিভ সারফেসটা অনেকটা কমে গেল এটার ক্ষেত্রে ব্রাঞ্চিং করার ফলে। তার ফলে এটা ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন স্ট্রেন ডিক্রিজেস। তো ইন্টারাকশন স্ট্রেনটা ডিক্রিজ করার ফলে, মানে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন স্ট্রেনটা ডিক্রিজ করার ফলে তাদের বয়লিং টেম্পারেচারটাও ডিক্রিজ করছে। ওকে, তার জন্য এটা হচ্ছে যে হাই বয়লিং পয়েন্ট, আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে লো বয়লিং পয়েন্ট। ওকে, তো সিমিলারলি এটা এটা এগুলো তো আমি জাস্ট সিমিলারলি এটা জাস্ট আমি অ্যালকিল হ্যালোজেন কম্পাউন্ড গুলোর জন্য বললাম। এরপর যদি হ্যালো অ্যারিন কম্পাউন্ড কে দেখি, তাদের ক্ষেত্রে যে বেনজিনের ক্ষেত্রে, মানে আমি যদি আইসোমারিক ডাই হ্যালো বেনজিন যদি দেখি, ডাই হ্যালো বেনজিন মানে হচ্ছে যে যে বেনজিনে দুটো হ্যালোজেন অ্যাটম আছে, তাদের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দুটো হ্যালোজেন অ্যাটম আছে, তাদের ক্ষেত্রে যে প্যারা আইসোমারের ক্ষেত্রে বয়লিং মেল্টিং টেম্পারেচারটা কিন্তু অনেকটা বেশি। এটা হচ্ছে প্যারা কম্পাউন্ড, প্যারা ডাইক্লোরোবেনজিন, আর এটা হচ্ছে অর্থো ডাইক্লোরোবেনজিন। তো এটা হচ্ছে প্যারা আইসোমার, এটা হচ্ছে এটা এটা প্যারা আইসোমার, এবং এটা হচ্ছে অর্থো আইসোমার। এখন প্যারা আইসোমারের ক্ষেত্রে এর যে ক্রিস্টাল ল্যাটিস, সেই প্যারা আইসোমারটা মানে সিমেট্রিক। কেন? কারণ একটা ক্লোরিন অ্যাটম এখানে আছে, তার এক্সাক্ট 180 ডিগ্রি অপোজিটে একটা ক্লোরিন অ্যাটম আর একটা ক্লোরিন অ্যাটম আছে। তো এটা অনেকটা সিমেট্রিক, কারণ এটা এইভাবে বেনজিনটাকে কিন্তু সেপারেট করেছে, মানে দুটো ভাগে ভাগ করেছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, বাট অর্থো আইসোমারে কিন্তু সেক্ষেত্রে সিমেট্রিটা কম, কারণ এক্ষেত্রে কম্পেয়ার টু প্যারা আইসোমার, তার জন্য ক্রিস্টাল ল্যাটিসে প্যারা আইসোমারটা কিন্তু এমন ভালোভাবে ফিট করে যে এদেরকে এর এর ল্যাটিস এনার্জিটা অনেকটা বেশি, তারপরে এই ক্রিস্টালটাকে মেল্ট করতে অনেক বেশি টেম্পারেচার দিতে হয়, তার জন্য এটার মেল্টিং পয়েন্ট অনেকটা বেশি। তো এটার ক্ষেত্রে আমি হাই মেল্টিং পয়েন্ট দেখতে পাই। ওকে, কেন? কারণ হচ্ছে এর যে ল্যাটিস এনার্জিটা সেটা একটু বেশি, বিকজ অফ দ্য সিমেট্রিক, এই সিমেট্রিক এর জন্য ক্রিস্টালে সেটা ভালোভাবে ফিট করে। ওকে, তো অর্থো প্যারামিটার আমি যদি এরপর মেল্টিং টেম্পারেচার বা বয়লিং টেম্পারেচার যদি কম্পেয়ার করি, তাহলে তিনটে কম্পাউন্ডের, যেটা হচ্ছে অর্থো আইসোমার, এটা হচ্ছে মেটা আইসোমার, আর এটা হচ্ছে প্যারা আইসোমার। তাই তো, এটা হচ্ছে অর্থো, এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে প্যারা। ওকে, তো এটার যে মেল্টিং পয়েন্ট, এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে এটা 256 কেলভিন, মেটা আইসোমারের হচ্ছে 249 কেলভিন, প্যারা আইসোমারের হচ্ছে 323 কেলভিন। ওকে, তো দেখতে পাচ্ছি যে প্যারা আইসোমারের ক্ষেত্রে মেল্টিং টেম্পারেচারটা অনেকটা বেশি, হাই মেল্টিং পয়েন্ট। ওকে, কম্পেয়ার টু অর্থো অ্যান্ড মেটা। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে সলিউবিলিটি। তো যেহেতু আমরা বলেছিলাম যে যে আরএক্স যে কম্পাউন্ড গুলো, সেগুলো হচ্ছে মেনলি পোলার কম্পাউন্ড, পোলার ইন নেচার। বাট এটা পোলার ইন নেচার হওয়া সত্ত্বেও অ্যাকুয়াস সলিউশনে, মানে ওয়াটার, ইন প্রেজেন্স অফ ওয়াটারে কিন্তু এটা অনেকটা লেস সলিউবল। ওকে, এটা হচ্ছে যে ভেরি
স্লাইটলি সলিউবল ইন ওয়াটার। ওকে, কেন? Sorry. তো এটা অনেকটা হচ্ছে স্লাইটলি সলিউবল ইন ওয়াটার। কারণ কি, কারণ তো জেনারেলি যেহেতু এটা পোলার ইন নেচার এবং ওয়াটারও যেহেতু একটা পোলার সলভেন্ট, তাই পোলার পোলার ইন্টারাকশনটা অনেকটা বেশি হওয়ার কথা ছিল এবং এটা ওয়াটারে তো বেশ ভালোই সলিউবল হওয়া উচিত ছিল, কিন্তু এটা অনেক স্লাইটলি সলিউবল ইন ওয়াটার। ওকে, তো মেন সলিউবিলিটির জন্য যে রিজন কি, সলিউবিলিটি মানে কোনো একটা কম্পাউন্ড বা কোনো একটা মলিকুল বা কোনো একটা যে অন্য একটা ধরনের কম্পাউন্ড, সেটা কোনো একটা সলভেন্টে, কোনো সলিউট মলিকুল কোনো সলভেন্টে কি করে সলিউবল হচ্ছে তাকে। তো প্রথমে যে সলভেন্ট মলিকুল গুলো আছে, সলভেন্ট মলিকুলস এর মধ্যে নিজেদের মধ্যে ইন্টারাকশন আছে, তাই তো? যে একটা সলভেন্ট মলিকুল আর একটা সলভেন্ট মলিকুলের সাথে ইন্টারাকশন করছে, তো তাদের মধ্যে একটা ফেভারেবল ইন্টারাকশন আছে। এখন যখন বাইরে থেকে কোনো একটা সলিউট মলিকুল আমি সলভেন্ট মলিকুলের মধ্যে আসছে, তখন এই সলিউট মলিকুল গুলো কি দেখতে পাচ্ছে, যে একটা মানে সলভেন্ট মলিকুল গুলো আগেই নিজেদের মধ্যে একটা ফেভারেবল ইন্টারাকশনে ছিল। এখন ওই বাইরের সলিউট মলিকুলটাকে ডিজলভ হওয়ার জন্য ওই সলভেন্ট মলিকুলের যে ইন্টারাকশন স্ট্রাকচার সেটাকে ব্রেক করতে হবে, এবং সলিউট সলভেন্ট মলিকুলের মধ্যে যে ইন্টারাকশন সেটাকে অনেক বেশি হতে হবে কম্পেয়ার টু সলিউট সলিউট অ্যান্ড সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশন, তাই তো? তবেই তো কোনো একটা বাইরের সলিউট মলিকুল কোনো একটা সলভেন্টে ডিজলভ হয়, তাই তো? তো মেনলি যে মেন যে পয়েন্ট সেটা হচ্ছে যে ফর টু ডিজলভ সলিউট ইন সলভেন্ট, তো সলিউট সলভেন্ট যে ইন্টারাকশন সেটাকে গ্রেটার হতে হবে কম্পেয়ার টু সলিউট সলিউট অ্যান্ড সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশন। ওকে, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আহ, যে সলিউটটাকে কোনো একটা সলভেন্টের মধ্যে ডিজলভ হতে হলে প্রথমে যে সলিউট সলভেন্ট ইন্টারাকশনটা সেটা সলিউট সলিউট এবং সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশনের থেকে বেশি হতে হবে। মানে যদি সলিউট মলিকুলটা যদি সলভেন্ট মলিকুলের মধ্যে যে ইন্টারাকশন স্ট্রাকচারটা ছিল সেটাকে ব্রেক করে সলিউট সলভেন্টের ইন্টারাকশনটাকে যদি বেশি করতে পারে, তবেই সেই সলিউট মলিকুলটাও একটা পার্টিকুলার সলভেন্টে ডিজলভ হবে। এখন আমরা কিসের কিসের কথা বলছি? এখন বলছি যে কোনো অ্যালকিল হ্যালোজেন কম্পাউন্ড, হ্যালো অ্যালকেন কম্পাউন্ড ওয়াটারে কতটা সলিউবল। এখন ওয়াটার মানে কি, ওয়াটারের মধ্যে কি আছে, স্ট্রং হাইড্রোজেন বন্ড হয়ে আছে। মানে কোন একটা বাল্ক ওয়াটার সিস্টেম আমি যদি দেখি, তো সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়াটার মলিকুল একে অপরের সাথে হাইড্রোজেন বন্ড করে একটা হাইড্রোজেন বন্ড নেটওয়ার্ক করে থাকে। ওকে, যেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড নেটওয়ার্ক ইন ওয়াটার। সেটা অনেকটা স্টেবল, মানে সেটা ফেভারেবল ইন্টারাকশন। এখন বাইরে থেকে কোনো একটা মলিকুল যখন আসছে তখন সেই স্টেবল এবং স্ট্রং হাইড্রোজেন বন্ড নেটওয়ার্ককে ব্রেক করতে হবে, তবেই সে ডিজলভ হতে পারবে এবং ওয়াটার এবং ওই বাইরের মলিকুলটার সাথে ইন্টারাকশন সেটাকে ওই হাইড্রোজেন বন্ড ইন্টারাকশনের থেকে বেশি হতে হবে। ওকে, তো এখন আরএক্সটা অতটা পোলার না যে ওই স্ট্রং হাইড্রোজেন বন্ডটাকে ব্রেক করে ওই আরএক্স এবং ওয়াটারের মধ্যে ইন্টারাকশনটা বেশি হবে। ওকে, তার ফলে এটা ওয়াটার অনেকটা স্লাইটলি সলিউবল, মানে একদম ভালোভাবে সেটা সলিউবল হতে পারে না। ওকে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ স্ট্রং হাইড্রোজেন বন্ড নেটওয়ার্ক ইন ওয়াটার। ওকে, তো বেসিক্যালি এই হ্যালো অ্যালকেন কম্পাউন্ডটা অর্গানিক সলভেন্টেই কিন্তু বেশি ডিজলভ হতে চায়। ওকে, কারণ সেক্ষেত্রে অর্গানিক সলভেন্টের মধ্যে কি সলভেন্ট সলভেন্ট যে ইন্টারাকশনটা সেটা অনেকটা উইক ইন্টারাকশন, কারণ সেটা ডিসপারসিভ ইন্টারাকশন, তাই তো? আহ, তো এবং তখন সেক্ষেত্রে ওই হ্যালো অ্যালকেন কম্পাউন্ড এবং অর্গানিক সলভেন্টের মধ্যে ইন্টারাকশন স্ট্রেংথটা সেটাও হচ্ছে সিমিলার ইন নেচার এবং সিমিলার ইন স্ট্রেংথ কম্পেয়ার টু সলভেন্ট সলভেন্ট অর সলিউট সলিউট ইন্টারাকশন। তার জন্য কোন একটা সলিউট মলিকুল এই অর্গানিক সলভেন্টে ডিজলভ হতে চায়, মানে ডিজলভ হতে চায়। তো haloalkane compound tends to dissolve in organic solvents. ওকে, কারণ সেক্ষেত্রে এই সলিউট সলভেন্ট ইন্টারাকশনটা ইনকম্পারেবলি ইন সিমিলার ইন স্ট্রেংথ উইথ দ্য সলিউট সলিউট এন্ড সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশন। তার জন্য ওকে, কিন্তু ওয়াটারে এটা লেস সলিউবল। কারণ ওয়াটারে লেস সলিউবল কেন, কারণ ওয়াটার হচ্ছে পোলার এবং ওয়াটারের মধ্যে একটা স্ট্রং হাইড্রোজেন বন্ড নেটওয়ার্ক থাকে বিভিন্ন ইন্ডিভিজুয়াল ওয়াটার মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ড ফর্মিং এর জন্য। সেটা অনেকটা স্ট্রং এবং সেটা স্টেবল, তো সেটাকে ব্রেক করা অনেকটা ইজি না।
তো সেটার ক্ষেত্রে এই সলিউট সলভেন্ট ইন্টারাকশনটা সলিড সলিউট এবং সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশনের থেকে অনেকটা বেশি হয় না, তার ফলে সেটা ডিজলভ হয় না। তারপর যে তো এগুলো হচ্ছে বেসিক্যালি দ্য ফিজিক্যাল প্রপার্টিস। তারপর আমি তাদের কেমিক্যাল রিয়াকশনস দেখবো। হ্যালো অ্যালকেন কম্পাউন্ড, হ্যালোজেন কম্পাউন্ডস গুলোর কেমিক্যাল রিয়াকশন, মানে তারা কি ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে, কেমিক্যাল রিয়াকশনস। ওকে, তো ফার্স্ট হচ্ছে রিয়াকশনস অফ হ্যালো অ্যালকেনস, মানে প্রথমে আমরা অ্যালকিল হ্যালোজেন কম্পাউন্ডস গুলোর মানে হ্যালো অ্যালকেন কম্পাউন্ডস গুলোর রিয়াকশন নিয়ে ডিসকাস করবো। ফার্স্ট হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, সেকেন্ড হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, থার্ড পয়েন্ট হচ্ছে রিয়াকশন উইথ মেটালস। ওকে, তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তো এর নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন মানে কি, মানে কোনো একটা হ্যালো অ্যালকেন কম্পাউন্ড আছে, মানে ধরা যাক যে আরএক্স কোনো কম্পাউন্ড আছে, যেখানে এক্সটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম এবং আরটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, তো এটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম এবং আরটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। তো অন্য কোনো একটা হ্যালোজেন অ্যাটম এই আর বা অ্যালকিল গ্রুপকে অ্যাটাক করবে এবং এই যে হ্যালোজেন অ্যাটম ছিল আগে থেকে সেটাকে সাবস্টিটিউট করবে। ওকে, ওকে, তো এটাই হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, মানে কোনো একটা হ্যালোজেন অ্যাটমকে অন্য কোনো একটা হ্যালোজেন অ্যাটম দিয়ে সাবস্টিটিউট করা, তার জন্য এটাকে আমরা বলি সাবস্টিটিউশন রিয়াকশন। আর তো এটা হচ্ছে সাবস্টিটিউট করছে। আর নিউক্লিওফিলিক কেন বলছি, নিউক্লিওফিলিক মানে কোনো একটা অ্যাটম বা কোনো একটা মলিকুল বা কোনো একটা গ্রুপ বা কোনো একটা আয়ন যখন অ্যাটাক করে, মানে কোনো একটা রিঅ্যাক্টেন্ট মলিকুলকে যখন অ্যাটাক করবে, তখন তার যে ইলেকট্রনিক স্ট্রাকচার বা তাদের যে আহ, ওই যে অ্যাটাক করার যে মানে তাদের যে প্রপার্টিস, তার সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, তাই তো। একটা হচ্ছে নিউক্লিওফিলিসিটি এবং ইলেকট্রোফিলিসিটি, মানে ওই কোন একটা লিগ্যান্ড যখন কোন একটা রিয়াকশনে পার্টিসিপেট করছে বা কোন একটা রিয়াক্ট্যান্ট মলিকুলকে যখন অ্যাটাক করছে, তখন সেই লিগ্যান্ডের যে নেচার সেটাকে আমরা নিউক্লিওফাইল না সেটা ইলেকট্রোফাইল সেটা দিয়ে আমরা বিচার করি। নিউক্লিওফাইল মানে হচ্ছে যে তার ইলেকট্রন ডেন্সিটি কতটা বেশি, মানে ইলেকট্রন ডেন্সিটি যদি তার বেশি থাকে, মানে যদি নেগেটিভ চার্জড হয়, তাহলে সেটা হচ্ছে নিউক্লিওফাইল, মানে সে অন্যকে ইলেকট্রন দিতে পারবে, মানে অন্যকে ইলেকট্রন দিয়ে সে অ্যাটাক করতে পারবে, তার জন্য এটাকে আমরা বলি নিউক্লিওফাইল। ওকে, ইলেকট্রোফাইল মানে সেটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, মানে সেটা হচ্ছে পজিটিভলি চার্জড। ওকে, সে অ্যাটাক করতে পারবে না, মানে সে জাস্ট অন্যের কাছ থেকে ইলেকট্রন নিতে পারবে। তো এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, মানে কোন একটা নিউক্লিওফাইল মানে যার ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, সে কোন একটা রিয়াক্ট্যান্ট বা কোন একটা অ্যালকিল হ্যালাইড কম্পাউন্ডকে অ্যাটাক করবে এবং সেখান থেকে সেই হ্যালোজেন অ্যাটমকে সাবস্টিটিউট করে দেবে। তো এজন্য এটাকে আমরা বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, এবং কেন এটা অ্যাটাক করতে পারে, কারণ আগেই বলেছিলাম যে এই যে আরএক্স কম্পাউন্ড সেটা হচ্ছে পোলার কম্পাউন্ড, তো এটা একটা ডেল্টা মাইনাস চার্জ গেন করে এবং এটা ডেল্টা প্লাস পজিটিভলি চার্জড হয়ে গেন করে। তো এটা যেহেতু পজিটিভলি চার্জড হয়ে আছে, মানে এটা এখানে যেহেতু একটা পার্সিয়াল ইলেকট্রন ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, তখন রিয়াকশন মিক্সচারে যদি কোনো নিউক্লিওফাইল থেকে থাকে, তখন সে এটাকে অ্যাটাক করবে এবং এই এক্সটাকে সাবস্টিটিউট করে করে দেবে। তো এর জন্য এটাকে বলছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন মেনলি দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে SN2 রিয়াকশন, সেকেন্ড হচ্ছে SN1 রিয়াকশন। SN2 মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন 2 এবং SN1 মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন 1। ওকে, তো এগুলোর প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক আছে, কোন রিয়াকশনকে আমি SN2 রিয়াকশন বলবো বা কোন রিয়াকশনকে আমি SN1 রিয়াকশন বলবো, সেটা সেটা কিন্তু ওই রিয়াকশনের মেকানিজমের উপর ডিপেন্ড করে, যে কিভাবে নিউক্লিওফাইল অ্যাটাক করছে, কিভাবে রিয়াকশনটা প্রগ্রেস হচ্ছে, তার উপর কিন্তু এগুলো এই নামটা ডিপেন্ড করবে। ওকে, তো মেইনলি আজকে আমরা SN2 রিয়াকশন নিয়ে যদি আমরা বা ইন জেনারেল যদি আমরা দেখি, যে যেখানে ধরা যাক CX আছে, যেখানে এটা ডেল্টা প্লাস এবং এটা ডেল্টা মাইনাস, কোনো একটা নিউক্লিওফাইল আছে। নিউক্লিওফাইল
এখানে যেহেতু পার্সিয়াল ইলেকট্রন ডেফিসিয়েন্সি এই কার্বন অ্যাটমে ক্রিয়েট হয়েছে, তো নিউক্লিওফাইল এই কার্বন অ্যাটমটাকে অ্যাটাক করছে এবং এখানে এক্সটাকে সাবস্টিটিউট করছে। ওকে, তো এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্সটা তো সাবস্টিটিউট করে বাইরে বেরিয়ে চলে যাবে, তারপরে এক্ষেত্রে নিউক্লিওফাইলটা অ্যাড হয়ে যাবে, দিয়ে প্লাস এক্স মাইনাস বাইরে বেরিয়ে চলে আসবে। ওকে, এটাকে আমরা বলছি সাবস্টিটিউশন রিয়াকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো এক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ঘটার জন্য যে এখানে হ্যালোজেন অ্যাটমটা একটা sp3 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে আছে, এটা কিন্তু sp3 হাইব্রিডাইজড। তো যদি এটা sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ থাকতো, বা sp হাইব্রিডাইজ মানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড কোনো কার্বন অ্যাটমের সাথে যদি অ্যাটাচ থাকতো, তাহলে সেক্ষেত্রে সাবস্টিটিউশন রিয়াকশনটা কিন্তু অতটা ইজি হতো না। কারণ সেক্ষেত্রে সাবস্টিটিউট করতে গেলে অনেকটা বেশি এনার্জি লাগতো, মানে অতটা, মানে সেটা কিন্তু ডিপেন্ড করবে যে কতটা এনার্জি আমার কাছে অ্যাভেলেবেল আছে তার উপর। ওকে, তো বিভিন্ন রকম নিউক্লিওফাইল আছে, যেরকম যদি আমরা রিএজেন্ট হিসাবে, মানে রিএজেন্ট হিসাবে যদি আমরা NaOH ইউজ করি, তো এটা যদি রিএজেন্ট হয় এবং এটা থেকে যে নিউক্লিওফাইলটা পাবো, যদি আমরা রিএজেন্ট হিসাবে NaOH ইউজ করি এবং যদি আমার মেন রিয়াক্ট্যান্ট যদি আরএক্স থাকে, তো আরএক্স এর সাথে আমি Nu মাইনাস ইউজ করছি, মানে যেটা হচ্ছে নিউক্লিওফাইল, তো সেক্ষেত্রে কি আমি পাবো Nu প্লাস এক্স মাইনাস। ওকে, তো আমি যদি রিএজেন্ট হিসাবে NaOH ইউজ করি, সেখান থেকে আমি OH মাইনাস নিউক্লিওফাইল পাবো, কারণ OH মাইনাস এর ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, তো OH মাইনাস আরএক্স কে অ্যাটাক করবে এবং এক্স মাইনাস সাবস্টিটিউট হয়ে আমি প্রোডাক্ট হিসাবে ROH পাবো। ওকে, সিমিলারলি আমি যদি H2 অ্যাড করি, মানে রিএজেন্ট হিসেবে আমি যদি ওয়াটার অ্যাড করি, সেক্ষেত্রে ওয়াটারই নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, কারণ অক্সিজেনের লোন পেয়ার আছে, সে এই লোন পেয়ার দিয়ে অ্যাটাক করতে পারবে, তো সেক্ষেত্রে আমি প্রোডাক্ট হিসেবে ROH পাবো। ওকে, মানে যদি আমরা NH3 অ্যামোনিয়া ইউজ করি সলভেন্ট হিসেবে, সেক্ষেত্রে অ্যামোনিয়াটাই কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, কারণ নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে, তো সেখান থেকে প্রোডাক্ট হিসাবে আমি অ্যামিন পাবো, প্রাইমারি অ্যামিন RNH2। তারপর আমি রিএজেন্ট হিসাবে প্রাইমারি অ্যামিনও ইউজ করতে পারি, মানে RNH2 ইউজ করতে পারি, সেক্ষেত্রেও এটাও নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারে, কারণ নাইট্রোজেনের লোন পেয়ার আছে। এক্ষেত্রে আমি প্রোডাক্ট হিসাবে সেকেন্ডারি অ্যামিন পাবো, RNHR। ওকে, এইভাবে। আবার আমি KCN যদি ইউজ করি, পটাশিয়াম সায়ানাইড, সেক্ষেত্রে আমি CN মাইনাস নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে এবং এক্ষেত্রে আমি প্রোডাক্ট পাবো RCN। আবার ইন্টারেস্টিং থিং হচ্ছে CN মাইনাস কিন্তু মানে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, মানে এটা কার্বন দিয়েও অ্যাটাক করতে পারে বা নাইট্রোজেন দিয়েও অ্যাটাক করতে পারে, সেটা আমরা নেক্সট লেকচারে আমি ডিসকাস করবো, যে কিভাবে কোন একটা নিউক্লিওফাইল অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হতে পারে। তারপর আরো বিভিন্ন প্রকারের নিউক্লিওফাইল আছে, যেরকম আমি যদি NaI ইউজ করি, সোডিয়াম আয়োডাইড, সেখান থেকে নিউক্লিওফাইল পাবো I মাইনাস, এবং সেক্ষেত্রে কি আমি RI প্রোডাক্ট পেতে পারি। আমি যদি কোনো রিডিউসিং এজেন্ট LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি ইউজ করি, তো এক্ষেত্রে নিউক্লিওফাইল আমি পেতে পাবো H মাইনাস, যেটা হচ্ছে হাইড্রাইড আয়ন। ওকে, তো এখান থেকে প্রোডাক্ট হিসাবে আমি RH পেতে পারি, জাস্ট অ্যালকেন। ওকে, মানে এটা একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তো এভাবে বিভিন্ন রিএজেন্ট থেকে আমি নিউক্লিওফাইল পাবো এবং সেই নিউক্লিওফাইল গুলো এরপর এই যে আরএক্স কম্পাউন্ড, আরএক্স কম্পাউন্ডে সেই নিউক্লিওফাইলটা আর কে অ্যাটাক করে এক্স কে সাবস্টিটিউট করে RNU তৈরি করবে, প্রোডাক্ট হিসাবে আমি RNU পাবো। ওকে, তো এটার ক্ষেত্রে কিছু কিছু ইন্টারেস্টিং নিউক্লিওফাইল আছে, যেরকম CN মাইনাস বা নাইট্রাইট NO2 মাইনাস, তারা হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, মানে এক্ষেত্রে CN মাইনাস এর ক্ষেত্রে CN এবং নাইট্রোজেনের দুটো দিক থেকেই সে অ্যাটাক করতে পারবে। আবার NO2 মাইনাস এর ক্ষেত্রে অক্সিজেন দিয়েও সে অ্যাটাক করতে পারে, নাইট্রোজেন দিয়েও অ্যাটাক করতে পারে, সেগুলোকে আমরা বলি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, সেগুলো আমরা ডিটেলসে নেক্সট ক্লাসে দেখবো। তো মেইন যে পয়েন্ট, মানে হ্যালো অ্যালকেন কম্পাউন্ড গুলো মেইন যে রিয়াকশন, সেটা হচ্ছে নিউক্লিওফাইল সাবস্টিটিউশন রিয়াকশন, যেখানে কোন একটা নিউক্লিওফাইল আর অ্যালকিল গ্রুপকে অ্যাটাক করবে এবং হ্যালোজেন অ্যাটমকে সাবস্টিটিউট করে RNU তৈরি করবে। ওকে, তো এটা মেনলি দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন 2 এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন 1, SN2 এবং SN1। কোন রিয়াকশন কোন ধরনের মেকানিজমের মধ্য দিয়ে যাবে,
বা কটা স্টেপের মধ্য দিয়ে যাবে, তার রিঅ্যাকশন কাইনেটিক্সটা কিরকম, মানে তার রেটটা কিভাবে রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশনের সাথে ডিপেন্ড করছে, সেই সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে যে সেই রিঅ্যাকশনটা SN2 হবে না SN1 হবে। তো এগুলোর মেকানিজম, এগুলোর ডিটেলস আমরা নেক্সট ক্লাসে দেখবো বেসিক্যালি। ওকে, সো সো উইল এন্ড টুডে, এন্ড সো বেসিক্যালি এর ডিটেলস গুলো আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ডিসকাস করতে শুরু করব। সো আই থিঙ্ক ইটস এ গুড পয়েন্ট টু স্টপ ফর টুডে। ওকে, থ্যাংকস ফর জয়েনিং।